নবাবের এই আমন্ত্রণ পত্রটা গ্রহণ করুন মহারাজ। হ্যাঁ, নবাবের নিমন্ত্রণ। বাবা, শুনি আমার কেমন কেমন লাগছে। কই দাও দেখি, পড়ে ফেলি এক্ষুনি। কেবল কি নিমন্ত্রণ করেছেন নাকি পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটির মার্জনাও চেয়েছেন জাহাপনা? কোনো ত্রুটি বিচ্যুতি নয়। এ তো দারুণ ব্যাপার। নবাবীর বর্ষপূর্তি উপলক্ষে নবাব ভোজের আয়োজন করেছেন। মন্ত্রীমশাই তাহলে ওই কৃষ্ণনগরের প্রতিনিধিত্ব করুন গিয়ে। হ্যাঁ, না না না, এই ব্যাপারে আর কোনো আলোচনাই হবে না। মন্ত্রীর নিমন্ত্রণ পাকা। তবে এটা মন্ত্রীমশাইয়ের পক্ষে পৌষ মাস না আছলা বাঁশ সেটা তো সেখানে গেলেই উনি টের পাবেন, কারণ নবাব তো কাউকেই কাবাব না বানিয়ে ছাড়েন না। আসুন 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 মুর্শিদাবাদের নবাবের দরবারে আপনাদের স্বাগতম। নবাব বাহাদুর কি আমাকে চিনতে পারলেন না? আমি এসেছি জাহাপনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবাব যাকে যাকে দেখার সবাইকে দেখেছেন, তাই আলাদা করে আর আমি এসব বলে হাওয়া গরম করতে হবে না। আমি ভাবলাম অনেকদিন দেখেননি তো, তাই নবাব বাহাদুরের বোধহয় আমাকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। আমার সুবিধা অসুবিধার খুব খেয়াল রাখছো মনে হচ্ছে। বেশ বেশ বেশ, বুঝতে পারছি কৃষ্ণচন্দ্র তোমাকে ভালো মতোই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। এসো এসো এসো, সবাই একটু জিরিয়ে নিয়ে নাস্তা পানি করে নাও এবার। আহা, জাহাপনার কি অমায়িক ব্যবহার! সাথে কি আর নবাবের নবাবিয়ানার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। না 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 জাহাপনা, আপনার বাবা যদি বেঁচে থাকতেন তবে আপনাকে এমন বহাল তবিয়তে নবাবি করতে দেখে খুব খুশি হতেন। শুনলে উজির, মন্ত্রী বলে কি? মনে হচ্ছে নবাবকে ভালো মতোই তোল্লাই দিয়েছি, এবার আমার ভালোই খাতির হবে। আচ্ছা, বাবার কথাই যখন উঠলো তখন বলো দেখি, আমার শাসন ভালো না আমার বাবার শাসন? নাকি নবাব বাহাদুরের ঠাকুরদার শাসন? ভাবো ভাবো, সবাই ভাবো। আর এটাও শুনে রাখো, এই প্রশ্নের উত্তর ঠিক মতন না পেলে সবার খাওয়া বন্ধ। নাও ভাবো। যা, নবাব তো রেগে মেগে সভা ছেড়েই চলে গেলেন। এই সেরেছে, এ তো শুকনো বিপদ। না, খাল কেটে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি মনে হচ্ছে। যে করেই হোক নবাব বাহাদুরের মন জয় করতেই হবে। সেই তো কখন থেকেই পাইচারি করে যাচ্ছেন, তো করেই যাচ্ছেন। এবার না হয় একটু বসে জিরিয়ে নিন। না 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 উজির, আমি চুপ করে বসে থাকতে পারছি না। ওই মন্ত্রী আমার মনের মধ্যে এমন একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে সেটা একেবারে ছাড় পোকার মতন কুটকুট কুটকুট করে আমাকে অস্থির করে তুলছে। এবার আপনার সব অস্থিরতা আমি দূর করে দেব জাহাপনা। ওই দেখুন, আবার এখানেও এসে হাজির হয়ে গেছে। আয় 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 আয়, এখানে আবার কি চাই তোমার? চাই তো আমার। ওই আমার প্রশ্নের উত্তর কোথায়? সেইটা বলবো বলেই তো এলাম জাহাপনা। অনেক ভেবে চিনতে আমার মনে হয়েছে আপনার আমলই সব থেকে সেরা। সেটাই যদি সেরা হবে, এত ভাবনা চিন্তা করার কি দরকার ছিল? ওই কথা তো আগে বললেই হতো। নাও, এবার কি বলবে বলো। আচ্ছা, বেকায়দায় বললাম দেখছি। এবার তাহলে কি করি? আর শুধু তাই নয়, আমার শাসনকাল যদি ভালোই হয় তবে আমার বাবা বা ঠাকুরদার শাসনকাল খারাপ হবে কেন? বলো বলো। এই না মানে কি যে বলি, মানে কি বলতে কি বলে ফেলি না, মানে না মানে মানে যেটাই ভালো সেটাই খারাপ। না না মানে যা খারাপ তাই ভালো। এইটা সব কেমন গুলিয়ে যাচ্ছে। এই থামাও তোমার এই আমতা আমতা করা। পরিষ্কার কোনো উত্তর থাকলে বলো। উত্তর আর কি দেব? বেশ ভালো করেই বুঝতে পারছি, যাই উত্তরই দিই নবাবকে খুশি করতে পারবো না।
আবার আবার তুমি বিড়বিড় করছো। আচ্ছা, একটা কথা খোলসা করে বলো দেখি, তুমি জানলে কি করে যে আমার বাবার থেকে আমার আমলেই নবাবই ভালো চলছে? এবার আর পালানোর পথ নেই, জাহাপানা আচ্ছা প্যাঁচে ফেলেছেন। বলো, আরে বলো, কি করে জানলে সেটা বলো। এই না মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখে শুনেছি। তাই নাকি? তাহলে তো কৃষ্ণচন্দ্রকেও ছাড়া যাবে না। উজির, ফরমান বানাও, কৃষ্ণচন্দ্রকে সশরীরে এখানে হাজির হতে হবে, জলদি। এই মরেছে, আপনি বাঁচতে গিয়ে ফস করে বাপের না মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম করে ফেলেছি। এবার কি হবে, এবার কি হবে? মহারাজ, নবাবের ফরমান আছে আপনার জন্যে। এই মরেছে, এর মধ্যে আবার ফরমান। সে আবার কি? কই কই কই, দেখি দেখি। কি হলো মহারাজ? ফরমান পড়েই আপনার মুখ চোখের ভাব যে বদলে গেল। কোনো দুঃসংবাদ নেই তো আবার? নবাব জরুরি প্রয়োজনে আমাকে মুর্শিদাবাদে তলব করেছেন। তার মানে যা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটতে চলেছে। গড়বড় কিছু একটা হয়েছে। আসুক একবার কৃষ্ণচন্দ্র, এবার যখন ওকে বাগে পেয়েছি তখন আচ্ছা করে মেরামত করব। মন্ত্রীর কথাটা কেন বাদ দিচ্ছেন হুজুর? ওকেও জুত করে দেবেন তো? সে আর বলতে, কিন্তু কৃষ্ণচন্দ্রের আসতে এত দেরি হচ্ছে কেন? আমি এসে গেছি নবাব বাহাদুর। আরে আরে, এই তো, এতক্ষণ তো তোমার কথাই ভাবছিলাম। আপনি ভাবলেন আর আমিও হাজির হয়ে গেলাম। কিন্তু এবার বলুন তো, কি এমন জরুরি প্রয়োজন যে আমাকে একেবারে তড়িঘড়ি ডেকে পাঠালেন আপনি? বেশ, তবে বলো দেখি, তুমি আমার বাবার নবাবী আমল সম্বন্ধে কি জানো? এই, সে আবার কি? আমি আবার তাঁর আমল সম্বন্ধে কি বলতে পারি? বলতে যে তুমি পারো সেটা কিন্তু আমি জানি, কারণ তোমার মন্ত্রীর কাছে শুনেছি তোমার নাকি ওই আমলের শাসন সম্বন্ধে অনেক কিছুই জানা আছে। তা কি জানা আছে বলো? কি জানা আছে তো? মন্ত্রী এমন কথা বলেছে? ওহ, এইভাবে আমাকে জাঁতা কলে ফেলেছে, তাহলে কোথায় বিপদ থেকে উদ্ধার করবে তা নয়, উল্টে বিপদে টেনে নিয়ে এসে ফেলেছে। একবার তুমি কৃষ্ণনগরে চলো না, তারপর তোমার এই বানিয়ে বানিয়ে গল্প করা আমি বের করছি। বিশ্বাস করুন মহারাজ, আমি সেভাবে বলতে চাইনি। কি হলো? আরে মনে পড়লো কিছু? আর শুধু বাবা নয়, আমাকে আমার বাবা, দাদু, সবার রাজত্বকাল সম্বন্ধে জানতে হবে আমার। তাহলে যে আপনাকে এমন লোক খুঁজে বের করতে হবে যে তিনজনের শাসনকালী দেখেছে। এটা কিন্তু মহারাজ ঠিক কথাই বলেছেন। বটে বুঝি, তোমার দেখছি দিনে দিনে চরম উন্নতি হচ্ছে। আজকাল আবার মহারাজের কথা সায় দেওয়া হচ্ছে। না মানে আমি তো এই তো মানে এই এমনি 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 হোক আর অমনি হোক, এবার তাহলে উচিত তুমি এমন একজন লোক খুঁজে বের করো যে তিনজনের শাসনকালই দেখেছে। না হলে কৃষ্ণচন্দ্র আর তার মন্ত্রী তাদের সঙ্গে সঙ্গে তোমাকেও কয়েদ করে রাখবো। আবার কি ফাঁপড়ে পড়লাম রে বাবা। আমাদের তাহলে এবার ছেড়ে দিন হুজুর। আমরা তো মানে মানে না মানে মহারাজের তো কোনো দোষ নেই, তাই বলছিলাম কি। যাই বলো আর তাই বলো, ওই লোক খুঁজে পাওয়ার আগে তোমাদের ছাড় নেই। মহারাজ তো ছুটলেন মুর্শিদাবাদ, এদিকে মহারানী যে কি না কি ভাবছেন কে জানে। সাত সকালেই আমাকেই কেন যে ডেকে পাঠালেন, যাই গিয়ে দেখি। আমাকে ডেকেছেন রানীমা? নবাব মহারাজকে ডেকে নিয়ে গিয়ে কি খিচুড়ি পাকাচ্ছেন সেটা তো জানতে পারছি না। মহারাজকে তড়িঘড়ি ডেকে পাঠানোর ব্যাপারটায় একটু খটকা লাগছে বটে, তবে তেমন কিছু হলে খবর নিশ্চয়ই একটা কিছু পাওয়া যাবে রানীমা। না 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 না, কখন খবর আসবে সেই অপেক্ষায় আমি আর বসে থাকতে পারছি না গোপাল।
আর দেরি না করে তুমি নিজে গিয়ে বরং মহারাজকে উদ্ধার করে আনো গোপাল। আহা, তেমন কিছু হলে তো আমি আছি রানীমা। তবে আবারও বলছি, একটু ভরসা রাখুন, মহারাজের কোনো বিপদ হবে না। মুখ ফুসকে কথা বলে গাঁড়া কলেজে কি পড়লাম কে জানে। এবার সব জায়গায় ঘুরে ঘুরে বুড়ো লোক খুঁজে বের করো। সেই তখন থেকেই ঘুরে বেড়াচ্ছি, কই একজনও তো তেমন কাউকে খুঁজে পেলাম না যে কিনা বলতে পারবে নবাবের বাবার আর দাদুর সময় শাসনকাল সম্পর্কে। উফ। আরে 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 ওই তো একজনকে দেখতে পেয়েছি মনে হচ্ছে, যাই দেখি কিনা। এই যে শোনো 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 শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমাকে ডাকছো? আরে তোমাকে নয় তো কাকে ডাকবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি বলো তো দেখি, নবাবের বাবার সময় শাসন তুমি দেখেছো? হ্যাঁ, তুমি নবাবের দাদুর সময় শাসন দেখেছো? এই মনেতে, সেসব তো অত মনে নেই। সেই এক কায়দা। ওহ, আমি যে কি করি, এই বুড়োকে দিয়েও তো কিচ্ছু বলানো গেল না। একজনকে ধরে না নিয়ে গেলে নবাব তো প্রাণেই মেরে ফেলবেন। আরে আরে, এই কথাটা তো মাথায় আসেনি। না না না, বুদ্ধি খাটিয়ে যদি কোনো উপায় বের করতেই হয় তবে সেটা ঠিক করেই করতে হবে। বলি কাজকর্ম শিখে তুলে দিয়ে তখন থেকে কি এত ভাবছো বলো তো? মহারাজকে ডেকে নিয়ে গিয়ে নবাব যে কি কাণ্ডটাই করছেন সেটাই তো ভেবে পাচ্ছি না গিন্নি। তবে বরং একটা কাজ করো, এখানে বসে টাকনা চুলকে শটাং মুর্শিদাবাদে চলে গেলেই পারো। সে তো যেতেই পারি গিন্নি, তবে হঠাৎ করে সেখানে চলে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই একটু ভেবে চিন্তে এগোতে হবে, বুঝলে? ভাবতে ভাবতে কাল পার করে দিলে কিন্তু আরো গোলমাল হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, গোলমাল হতে আর বাকি কি বা আছে? আরে আরে, উজির মশাই যে, ব্যাপার কি? ব্যাপার আর কি, মন্ত্রী মশাই মুর্শিদাবাদে গিয়ে নবাবকে তোল্লাই দিতে গিয়ে এমন গুলিয়ে দিয়েছেন যে নবাবকে আর কিছুতেই সামলানো যাচ্ছে না। তাই বলে আপনাকে একেবারে এখানে ছুটে আসতে হবে? সবটা শুনলে বুঝবে আমি কি ঝামেলায় পড়েছি। এবার বুঝলে বিপদখানা কিরকম? হ্যাঁ, ঘোট যে একটা ভালো রকমই পেকেছে সেটা বেশ বুঝতে পারছি। এখন একমাত্র তুমি পারো একটা কোনো উপায়, মানে একটা কোনো বুদ্ধি বের করে আমাকেই শুধু নয় মহারাজার মন্ত্রীকে উদ্ধার করতে। ব্যাপারটা হলো, নবাবের সামনে এখন এমন একজন লোককে হাজির করানো চাই যে তার বাবার ও তার দাদুর শাসনকাল দেখেছে, আর সব দিক দিয়ে তুলনা করে বলতে পারবে কার শাসনকাল ভালো। এই তো এই তো কেমন সুন্দর করে সবটা বুঝে গেছো। চিন্তা করতে হবে না, নবাবকে গিয়ে বলে দাও কাল সকালেই এইরকম একজন নবাবের দরবারে ঠিক হাজির হয়ে যাবে। ওই গৌজি, সে কখন থেকে তো বলছো কে একজন আসবে, আমাকে আমার বাবার সম্বন্ধে বলবে, কিন্তু কারোরই তো বার্তা নেই। হ্যাঁ হ্যাঁ, এই এই এলো বলে। আমারও তো মনে হচ্ছে এই আসি করছে কিন্তু আসতে পারছে না। একবার এত বড় গন্ডগোল পাকিও তোমার শিক্ষা হয়নি, আবার ফোড়ন কাটছো তুমি। কতক্ষণ আর অপেক্ষা করব? অপেক্ষা করতে করতে যে হাড়ে দুব্ব গজিয়ে গেল। না না, অপেক্ষা তো আমরাও করছি, কেউ এসে আমাদের উদ্ধার করুক। গুস্তাখি মাফ করবেন জাহাপনা, আমার আসতে দেরি হয়ে গেল। আমি উজির মশাইকে বলেছিলাম ঠিক সময়ে গিয়ে জাহাপনার সঙ্গে দেখা করব আর তার হাল হকিকত জানাবো। সে তো নয় বুঝলাম, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না। আমাকে চিনলেন না?
যার পান খেয়ে আপনার দাদু বাবা ঠোঁট লাল করেছিল, তাকে জিজ্ঞাসা করছেন কে সে? নবাবের যে ঠোঁটটা লাল লাল সেটাও তো তাহলে তোমার সেজে দেওয়া পানেরই কামাল, হ্যাঁ? সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। নবাবের এই ঠোঁট তো বাপ দাদুর কাছ থেকে পাওয়া লাল লাল ঠোঁট। তবে তো ভালোই হলো। এবার তুমিই বলো তবে কার শাসনকাল কেমন ছিল? আগে জাহাপনা, আমি পানওয়ালা, পান সাজতে পারি, রাজনীতির তো কিছু বুঝি না। এই সেরেছি। তবে হ্যাঁ, আপনার ঠাকুরদার আমল থেকে আপনার আমল পর্যন্ত যে পরিবর্তনগুলো হয়েছে সেটা আমি জানতে পারি। তুমি তাই বলো, তারপর না হয় নবাবই বুঝে নেবে কার আমলে শাসন ভালো। তবে শুনুন, নবাবের ঠাকুরদার আমলে আমার বাড়ির সামনে এক বুড়ো আর তার নাতনি ছিল। বুড়ো মারা যাওয়ার সময়ে আমাকে বলে গিয়েছিল যে সে তার নাতনির বিয়ে দিয়ে যেতে পারছে না, তাই 2000 স্বর্ণমোহর আমার হাতে দিয়ে যাচ্ছে। আমি যেন তার নাতনির বিয়ের ব্যবস্থা করি। এরপর বুড়োকে দেওয়া কথা অনুযায়ী আমি একটা ভালো পাত্র দেখে তার বিয়েও দিলাম, আর ওই 2000 স্বর্ণমোহরও তাকে দিয়ে দিলাম। যাক, বিয়ে যখন হয়ে গেল তখন ভালোই হলো। এবার মনে হয় বুড়ো আসল কথায় আসবে। তবে তবে এর বহু বছর পরে নবাবের ঠাকুরদার পর নবাবের বাবার রাজত্বে ওই নাতনিকে দেখে আমার মনে হয়েছিল যে আমি খুব বোকার মতন কাজ করেছিলাম, কারণ ওই নাতনি তো মোহদের ব্যাপারটা জানতো না। তাই তাকে মুদ্রা না দিয়ে নিজের কাছে সব মুদ্রা রেখে দিলেই ভালো হতো। তারপর কি হলো? এই তো বলছি এরপরে কিছুদিন আগে, অর্থাৎ ওই নবাবের শাসনকালে ওই নাতনিকে আবার দেখে বুঝতে পারছিলাম বুড়োর নাতনিকে বিয়ে করে নিলেই তো লেঠা চুকে যেত, সবটাই আমাদের হতো। বাবা, গল্পখানা খাসা, একেবারে পরপর সব ঘটনা সাজানো। তাতে আপনার যা জানার ছিল সেটাও কি পরিষ্কার হলো জাহাপানা? সেটা তো পরে বলছি, আগে আমি পানওয়ালাকে পুরস্কার দেবো। ওকে এক্ষুনি 100 মোহর দেওয়ার ব্যবস্থা করো। তার মানে এই বৃদ্ধ পানওয়ালা আপনার মনের মধ্যে যে প্রশ্ন কুটকুট করে কাটছিল তার উত্তর দিয়ে দিয়েছে? দিয়েছেন মানে? আলবাত দিয়েছে। এই পানওয়ালাই সবটাই একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে। তা কেমন কি পরিষ্কার হলো আমাদেরও একটু বলুন। এটা বুঝলে না, আমার দাদুর আমলে তার মানে প্রজাদের বুদ্ধির কোনো বিকাশ হয়নি। আমার বাবার আমলে বুদ্ধির বিকাশ শুরু হয়, আর আমার আমলেই সেই বিকাশ পূর্ণতা পেয়েছে। তবে আর কি, আমার কথাটাই সত্যি হয়েছে। নবাবের শাসনকালই সেরার সেরা। আমি তবে আসি জাহাপনা। হ্যাঁ, নিশ্চয়ই, এই নাও তোমার পুরস্কার। তোমার সাথে সাথে আমি কৃষ্ণচন্দ্র আর ওর মন্ত্রীকে ছেড়ে দিলাম। ও, হাফ ছেড়ে যেন বাঁচলাম। জাহাপানাকে কেমন যেন বেশ খোশ মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ উজির, এবার মনটা একটু ফুরফুরে লাগছে। মন থেকে সব সন্দেহ দূর হয়ে গেছে। দেখে থেকে আচ্ছা একজনকে খুঁজে বের করেছিলে, পুরস্কার তো তোমাকেও দিতে হয়। আপনি মহান জাহাপানা। না, লোকটা সবটাই কেমন গল্প করে বুঝিয়ে দিয়েছে। এই না হলে বুদ্ধিমান লোক। আর কি জাহাপানা, যদি কিছু মনে না করেন তবে কয়েকটা কথা বলবো। হ্যাঁ, বলো। আমার তো মনে হচ্ছে ওই লোক আসলে নবাব বাহাদুরের নিন্দেই করে গেল।
ও আসলে যা বলে গেছে সেটা হলো আপনার ঠাকুরদা ছিলেন ধর্মাত্মা মানুষ। ওর আমলে লোকের মনে কোনো অধর্ম কাজ করা তো দূরের কথা, এমন চিন্তাও করতে পারতো না। আপনার বাবার ধন দৌলত বাসনা ছিল আর প্রজারাও সেইভাবে লোভী হয়েছে। আর এখন এই আপনার দৌলতে লোভ যে বেড়েছে তাই নয়, ধর্মকর্ম লোভ পেয়েছে। ও কি তাই তো? তার মানে ওই বদলোকটার পেটে পেটে এই বুদ্ধিও ছিল। আমাকে মাফ করবেন জাহাপানা, এমন একজনকে হাজির করলাম যে কিনা আপনাকে এইভাবে বদনাম করে গেল। মাপটা পরে হবে। যাও এক্ষুনি গিয়ে ওই পানওয়ালাকে ধরে আনো, ওকে আমি শুলে চড়াবো। আপনি যখন বলছেন তখন না হয় খুঁজে দেখছি একবার, তবে সে কি আর এই তল্লাটে আছে? আপনার পুরস্কার পেয়ে সে নির্ঘাত এতক্ষণে নাচতে নাচতে মুর্শিদাবাদ ছেড়ে কৃষ্ণনগরেই, না মানে ওই দিকে কোথাও চলে গেছে। ওহ, পানওয়ালা সেজে আচ্ছা একখানা খেল দেখালে বটে গোপাল। আমি তো কিছুতেই তোমাকে চিনতে পারিনি। গোপাল যে বহুরূপী সেটা তো আমি অনেক আগেই আপনাকে বলেছি মহারাজ। আহ, তুমি থামবে। গোপাল ছিল বলে এই যাত্রায় ফিরতে পারছি। তুমি তো আমায় টেনে নিয়ে গিয়ে আরেকটু হলে শুলে চড়াচ্ছিলে। তবে আমরা চলে এলেও ওদিকে যা হওয়ার তাই হচ্ছে মহারাজ। নবাব বুঝতে পারলে ভালো, না হলে আরো ভালো। কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝেছি গোপাল। তুমি আচ্ছা করে নবাবের শাসনকালের অধঃপতন বর্ণনা করেছো। বুঝেই যখন গেছেন তখন না হয় একটা পান খেয়ে যান ঠান্ডা করুন। এই না হলে গোপাল পানওয়ালা। কি ব্যাপার মহারাজ, আপনি সিংহাসন ছেড়ে এমন অস্থিরভাবে ঘুরপাক খাচ্ছেন যে? আর ঘুরপাক, আমার মাথাটা যে চক্কর খেয়ে 7 পাক হয়ে গেল তার বেলা। কি হয়েছে মহারাজ? যদি একটু বলেন তাহলে পাচনটা দিতে পারি। আসলে মহারাজের সময়টা ভালো যাচ্ছে না, তাই মনে হয়। এই যে জ্যোতিষ, একদম কথা বলবে না তুমি। মুখ ধুয়ে আসনি নাকি? আমার নাক কি তবে বন্ধ হয়ে আছে? থামো তোমরা। হ্যাঁ মহারাজ, চুপ করেই আছি। আহ, যা কুকর্ম করার তা তো করেই ফেলেছো। কুকর্ম কেমন ধরনের? মানছি তোমার বয়স হয়েছে, তাই বলে মহারাজের সামনে। আমার পাচনে কাজ দিয়েছে তাহলে। ওহ, তোমরা আমায় ভুল বুঝছো। এই সবাই চুপ করো তো, তখন থেকে ইয়ার কি হচ্ছে নাকি? চুপ চুপ চুপ, একদম চুপ। মহারাজ কি হয়েছে একটু বলবেন কি? আর কি বলবো বলো তো গোপাল? যা হয়েছে বলুন না মহারাজ। এই রাজ্যোতিষী সব ভুলভাল গণনা করেছে। এখন আমি কি করি? বেশি তুমি খুলো না মুখ, নেমে আসবে কপালে দুঃখ। একদম চুপ করে বসে থাকো। জ্যোতিষী বলেছিল এই মাসে রানীমা কোনো রকম বায়না করবে না। তার মানে আবদার করেছেন তাই তো? হ্যাঁ, 2 জোড়া কানের দুল। তারপর আর কি ভুল গণনা হয়েছে মহারাজ? এছাড়াও জ্যোতিষী বলেছিল যে এ মাসে রাজপ্রাসাদে কোনো কুটুম আসবে না। কিন্তু কুটুম আসছে তাই তো? সে আর বলতে, অতিরিক্ত 7 জন আসছে। কত খাই খরচ। 7 জনের আসার যে কি গরজ। তারপর বলুন মহারাজ, থামবেন না। জ্যোতিষী বলেছিল যে এ মাসে আমার খাওয়ার প্রতি তেমন লোভ হবে না। কিন্তু আপনি আরো লোভী হয়ে গেছেন তাই না? কি বললে মন্ত্রী? না মহারাজ, ভুল হয়ে গেছে। এখানে ওই জ্যোতিষীর দোষ। যা বাবা। জ্যোতিষী তুমি বলেছিলে আমাকে যে আমার জিভ দিয়ে এ মাসে কোনো রকম আজে বাজে কথা বেরোবে না। আমার কি দোষ? গ্রহ নক্ষত্রের ব্যাপার। থামো তো সকলে, আমার কথাগুলো শোনো। বলুন মহারাজ। আমার রসনা মেটানোর জন্য নানা ধরনের খাবার বানাতে গিয়ে প্রচুর খরচ হয়ে গেছে। বলো তো কেমন লাগে? ব্যথা লাগে মহারাজ, ব্যথা। একদম ঠিক কথা। জ্যোতিষী, এমন তো তুমি করো না।
মন্ত্রী তুমি জোর করে ছাদে নিয়ে এলে। দেখাও দেখাও কোথায় গ্রহ নক্ষত্রের এদিক সেদিক ঘটেছে। এভাবে কি দিনের বেলা এসব বোঝা যায়? আর তাছাড়া এই গ্রীষ্মের সকালে ছাদে এসে কিন্তু মন্দ লাগছে না। আহা কি সুন্দর গ্রীষ্মের সকাল। মন বলছে জ্যোতিষীর কি সমস্যা জিজ্ঞাসা করো গোপাল। হ্যাঁ করি করি, বলো কি সমস্যা। বলছি আজ সভাটা সবাই মিলে ছাদেই করা হোক। সাধু সাধু সাধু। বলো জ্যোতিষী বলো, চুপ করে কি লাভ? আগে আমার রাত্রে আজকাল ঠিকভাবে ঘুম হয় না। কেন বদহজম? রাজবৈদ্য রাজ্যের বৈদ্য হয়ে তুমি করছোটা কি? মন্ত্রী মশাই একটু চুপ করুন না। আমার দুরাবস্থার কথা কেবল আমিই জানি। আপনার কি হাতের জল শুকোচ্ছে না? দুঃস্বপ্ন। আর কি বলবো মহারাজ, গত 2 মাস দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে। ওই জন্যই তোমার রাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক। আর যত ভুল করছো গণনাতে। তা ঠিক কি ধরনের দুঃস্বপ্ন দেখেছো? কেন তুমি জেনে কি করবে গোপাল? দেখেই না শুনে কান তো আছেই। এই তো দেখছি কোনোদিন সাপ, কোনোদিন কুমির, কোনোদিন ভূতে দুঃস্বপ্নে তাড়া করছে। না না না, দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া সত্যি খুব বাজে ব্যাপার। হ্যাঁ, তাও আবার এসব ওই বাঘ, সাপ, ভূত। যত আজে বাজে কথা। মন্ত্রী মশাই একটু থামুন, দয়া করে মুখে কুলু পাটুন। এই বৈদ্য আছে নাকি কোনো বিশেষ পাঁচন? আগে না রাজন। মন্ত্রীকে তো জিজ্ঞাসা করে কিছু লাভ নেই। 4-5টা বাজে কথা বলবে সেই। গোপালেই আস্থা রাখুন মহারাজ, সেই করবে সমাধান দুঃস্বপ্ন বিভ্রাট। কি হে গোপাল, কিছু বলো, কারণ আমারও তো ভয় আছে দুঃস্বপ্নের ব্যাপারে। মহারাজ কি শুধুই দুঃস্বপ্নে, এছাড়া এমনিতেও তো ভয় পান? আপনার মুখেই শুনেছি দিয়ে নিজের 2 কান। ঠিকই বলেছো, আমার আবার চোর ডাকাতে খুব ভয়। বলো গোপাল, উপায় বলো। কি শুনলাম মহারাজ চোর ডাকাতদের ভয় পান? দুঃস্বপ্ন কাটানোর সেরা উপায় হলো নিজের মনের জোর আনা। যদি ঘুম ভেঙেও যায় তাহলে নিজের মনকে বোঝাতে হবে যে ওটা দুঃস্বপ্ন। একদম ঠিক বলেছে গোপাল, মনের জোর না এলে দুঃস্বপ্ন জেঁকে বসবে। জ্যোতিষী, দিনখানেকের ছুটি নিয়ে তুমি বরং আরাম করো বাড়িতে। ঠিক বলেছেন মহারাজ। জ্যোতিষী তুমি কদিন আরামই করো বাড়িতে, কেমন? তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ। মহারাজ ভালোই করেছেন জ্যোতিষীকে কদিন ছুটিতে পাঠিয়ে। সত্যি দুঃস্বপ্নের জেরে মানুষটা একদম দিশেহারা হয়ে গিয়েছিল। ওহে সভাকবি, এই দুঃস্বপ্ন, ভয় পাওয়া এসবই দূর করা যায় নিজের মনের জোরে। যারা সেটা পারে না তারাই রাত দিন এসব নিয়ে ভাবতে থাকে। হ্যাঁ, আর এর ফলটা কাজের ক্ষেত্রে পড়ে। বাড়ছে রোদ, চলো এবারে এগোই গুটি গুটি, না হলে আরো তাপ দেবেন সূর্য মামাটি। কি এটাই তো বলতে সভাকবি? আচ্ছা গোপাল, তুমি কখনো দুঃস্বপ্ন দেখোনি? আলবাত দেখেছি, তবে সবার থেকে একটু আলাদা। কেমন শুনি? স্বপ্নে দেখি আমি ওই মাছের মুড়ো, মুরগির ঠ্যাং, পাঠার চর্বি খাচ্ছি, কিন্তু বাস্তবে ঘুম ভাঙলে দেখি বউ ওই ভাত আর আলু সেদ্ধ করেছে। এটা কি কম ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলো তো? যাক, আসি হে, আবার দেখা হবে। রাজ্যোতিষীর বেলায় ছুটি দিল মহারাজ, আর আমি কিনা মন্ত্রী হয়েও 2 মাস আগে ছুটি তো পাইনি, উপরন্তু আমায় নিয়ে বিদ্রুপ হয়েছিল। আমি ছাড়বো না মহারাজকে, আমি ছাড়বো না। আমাকে সেই দিন। কি ব্যাপার মন্ত্রী, তোমার এমন আলু থালু অবস্থা কেন? গিন্নি মেরেছে নাকি? দেখুন মহারাজ, ইয়ার্কির একটা সীমা আছে, গোপালকে থামতে বলুন। কি হয়েছে তোমার সেটা তো বলো। আমি দুঃস্বপ্ন দেখেছি মহারাজ। কি দুঃস্বপ্ন? হ্যাঁ মহারাজ, ভয়ে আমার সারা রাত সেই জন্য ঘুম হয়নি। তা আপনি কি কচি খোকা যে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছেন? জানেনি যখন স্বপ্ন, তাও আবার বাজে, অত গুরুত্ব না দিলেই হয়। মহারাজ আমার অবস্থা খুবই খারাপ। পেট যে খারাপ হয়নি এই ঢের। কি স্বপ্ন দেখেছো শুনি? আমি স্বপ্নে দেখেছি আমার বাড়িতে ডাকাত পড়েছে, সব কিছু তারা লুট করে নিচ্ছে মহারাজ। আহা, মন্ত্রী মশাইয়ের কত কষ্ট করে সরানো মোহরের বস্তাগুলো। গোপাল গোপাল বেশি বাড়াবাড়ি করো না। আরে থামো থামো, তারপর কি হলো? তারপর ডাকাতদের ডাকাতিতে অতিষ্ঠ হয়ে আমি গিন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে নিজে পালিয়ে গেলাম।
হ্যাঁ বাবা রে মন্ত্রীমশাই, বৌঠানকে দাঁড় করিয়ে ডাকাতদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলেন। বাবা গো, আপনি খুবই সাহসী। সে তো আমি বরাবরই। সত্যি তো তা মন্ত্রী, তুমি নিশ্চয়ই প্রাণ ভয় ছুটছিলে। হ্যাঁ মহারাজ, ছুটতে ছুটতে পাননি তো ব্যথা, তাহলে জানান সে কথা। পায়ে খুব ব্যথা, হাঁটতেও পারছি না ঠিকঠাক। এক কাজ করুন মন্ত্রীমশাই, স্বপ্নের ব্যথা যখন বাস্তবে ফিরে এসেছে তখন সেই ব্যথা আবার স্বপ্নে ফিরিয়ে দেওয়াও সম্ভব। কি করে? করে মন্ত্রীমশাই ছুটুন, তাহলেই সব ব্যথা সেরে যাবে। ঠিক ছোট মন্ত্রী ছোট, তুমি বরং ছুটতে থাকো। এই গরমে মহারাজ ছুটবো? হ্যাঁ একদম, চলো। মন্ত্রীমশাই, আপনার স্বপ্নের অনুভূতি আনতে আমরা না হয় ধ্বনি দেব, আরে রে 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 রে, মন্ত্রীকে ধর তেড়ে মেরে। আমি আর পারছি না। বাঁচান মহারাজ, বাঁচান মহারাজ। ছোট পরে এক গ্লাস আমের শরবত খেয়ে নিও। আমরা হলাম ডাকাত। মন্ত্রীকে ধরবো ঠিক খপাত। আরে রে 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 রে। কি ব্যাপার, সেই এসে থেকে শুয়ে আছো? ভাবছি কি ভাবছো একটু শুনি। একখানা চিঠির কথা। কাকে? কে চিঠি পাঠালো গো? আরে আমি পাঠাবো। চিঠিটা আসলে তুমি মহারাজকে পাঠাবে। আমি চিঠি পাঠাবো? তাও আবার মহারাজকে? এইসব কি বলছো? গিন্নি, এই চিঠি পাঠানোটা একটা পরিকল্পনা, বুঝলে? তা আপনার পরিকল্পনাটা এবার শুনি। আরেকটু গুছিয়েই বলছি গিন্নি। কি ব্যাপার মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাবা ভয় হচ্ছে রানী। কিসের ভয় মহারাজ? বয়স হয়ে যাচ্ছে তো। বয়স তো হবেই, কেউ কি আজীবন তার যৌবন ধরে রাখতে পারে মহারাজ? কিন্তু তুমি তো আছো একদম সেই প্রথম দিনের মতো। আপনার সঙ্গে আর মশকরা করা গেল না মহারাজ। আরে এইটাই তো জীবন। শুনলাম আপনি রাজ জ্যোতিষীকে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছেন মহারাজ। হ্যাঁ, বয়সের জেরে দুঃস্বপ্নগুলোকে সে বড়ই সত্যি ভেবে নিচ্ছিল। এইটাই তো ব্যাপার, বয়স হলে কখন কি যে হয়। বড় চিন্তা হচ্ছে এসব ভেবে। অহেতুক ভাববেন না মহারাজ, আমি পাশে আছি। যা হবে দুজনে মিলে কিছু একটা উপায় বার করে ফেলবো মহারাজ। এছাড়াও আমাদের পাশে আমার সভাসদরা তো আছেই। বাকিদের কথা জানি না, তবে গোপাল থাকবে। ও মা গো, কি হলো? জিভে কামড় খেলাম। নিশ্চয়ই কেউ নাম করছে। হ্যাঁ, বদনাম না সুনাম কে জানে। বদনাম হলে মন্ত্রী মশাই, আর সুনাম হলে মহারাজ বা রাজ্যবাসীরা। আমরা কি একবার মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে দেখে আসবো দাদু? দেখেছো কিন্নি কেমন সব তৈরি হয়ে গেছে? তাই তো দেখছি, তোমায় ওরা যে বড্ড ভালোবাসে। আরে বাসবো না, দাদুও তো আমাদের কত ভালোবাসে। তোদের দিদা আজ আলুর দমটা বেড়ে রেঁধেছে, তাই সবাই মন দিয়ে খা। কাউকে এখন ভাত ছেড়ে উঠতে হবে না। হ্যাঁ, দেখো মা, এইভাবেই যেন গিন্নি আর এই নাতি নাতনিদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। বাবা, এই মাঝ রাতে কি আর ভালো লাগে সব লিখতে? আরে আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। এই চিঠিতে কি লিখতে হবে? কবে রাজবাড়িতে ডাকাতি করতে যাবে? ওরে বাবা, আমায় কি এখন তবে ডাকাত সাজতে হবে? গত 2 মাস আগে মনে আছে, ডাকাতের দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে মহারাজকে বলেছিলাম বলে ওরা তোমায় নিয়ে মজা করে সারা মাঠ দৌড় করিয়েছিল। আজ শুনেছি মহারাজের ডাকাতে ভয়, তাই তোমায় দিয়ে ইচ্ছে করে ডাকাতের ভাষায় একখানা কড়া চিঠি পাঠিয়ে মহারাজকে নাস্তানাবুদ করব। ও
তাই তোমার হাতের লেখা যাতে বুঝতে না পারে সেজন্য আমায় দিয়ে লেখাচ্ছ, তাই তো? একদম ঠিক। কিন্তু আমি তো অনেক বানান ভুলে গেছি। আরে আমি সব বলে দেব। তাহলে বলো, এই বানানটা বলো, এই বানানটা। হারে রে 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 রে। মহারাজ, রানীমা, ডাকাতের চিঠি এসেছে। ডাকাতে চিঠি? কি কি বলিস রে তুই? শিগগিরই দিয়ে দেখি চিঠিখানা। কি হলো মহারাজ, এমন চুপ করে রইলেন? কি লেখা আছে? আসছে শনিবার অমাবস্যা তিথিতে ডাকাতরা আমার প্রাসাদ লুট করতে আসবে। আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব মহারাজ, পুরো নিঃস্ব। এখানে লেখা আছে, পুরোপুরি নিঃস্ব হতে না চাইলে ওই নির্দিষ্ট দিনে রাত্রি 1 প্রহরের সময় পিছন দিকের বট গাছের নিচে 40 বস্তা মোহর রেখে আসতে। কি করবেন তবে মহারাজ? সেটাই তো ভাবছি। হাতে আর 3 দিন সময়। পেয়াদাকে পাঠিয়ে শিগগির একবার গোপালকে খবর দিন মহারাজ। গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে শিগগির একবার বাইরে আসুন। মহারাজ ডেকে পাঠিয়েছেন, খুব বিপদ। বলিস কি রে, হলো কি? ডাকাতের চিঠি এসেছে। এই তো গোপাল এসেছো। এই দেখো না, ডাকাতের চিঠি এসেছে। লিখেছে, শনিবার রাত্রি 1 প্রহরে 40 বস্তা মোহর না দিলে ওই দিনই মাঝ রাত্রে ডাকাতি করে আমাদের নিঃস্ব করে দেবে। কি হবে গোপাল? আমি আছি, চিন্তা করবেন না মহারাজ। সবার আগে দেখতে হবে এটা সভাসদদের কারুর কাজ কিনা। কিভাবে বুঝবে? হাতের লেখা দেখে মহারাজ। আজকে বেতনের দিন, সবাইকে বলবেন স্বাক্ষর করে বেতন নিতে। এইটাই নতুন নিয়ম। যা ভেবেছিলাম ঠিক তাই, স্বাক্ষর করে বেতন নিতে হলো। আসলে গোপাল হাতের লেখা মেলাবে। বেশ হয়েছে, বুঝুক ঠেলা। গোপাল, হাতের লেখা কি মিলল? না মহারাজ, বিজ্ঞানীও তো দেখলো। হ্যাঁ মহারাজ, কারোর হাতের লেখার সাথেই চিঠির লেখাটা মিলছে না। তবে কি সত্যি ডাকাতের চিঠি? মনে হচ্ছে। তবে আমরা আছি, ভয় নেই মহারাজ। কি করব গোপাল? কাল সকালেই বলছি মহারাজ, আজ একটু চিন্তা করে নি। এই ঘটা, তুই আর বটা মিলে। 1 মিনিট, বটা যেতে পারবে না, শরীর খারাপ। আচ্ছা বেশ, তুই আমার সাথে এই শনিবার ডাকাত সেজে রাত্রে রাজপ্রাসাদের পিছনের বটতলায় যাবি। মোহরের বস্তা তুলতে হবে। বাবা, এমনি চোর হচ্ছে না, আবার ডাকাত। শোন, বাজে বকিস না, মনে রাখবি কি বললাম। তা মহারাজ কি এমনি এমনি আপনাকে মোহর দেবেন? ডাকাতের ভয় দেখিয়েছি, বলেছি 40 বস্তা মোহর না রাখলে রাজবাড়ি নিঃস্ব করে দেবো ডাকাতি করে। আপনি কি করে জানছেন? হ্যাঁ, উনি মোহর রাখবেনই? এইটুকু চিনি মহারাজকে। আপনাকে ডাকাত সাজলে কেমন লাগবে? এই মেলা বকিস না তো, যা এখন যা। বলো বলো গোপাল, কি করব তাহলে? মহারাজ, আপনি 40 বস্তা মোহরই রেখে দেবেন বটগাছের নিচে। 40 বস্তা মোহরই রেখে দেব? হ্যাঁ, ঝুঁকি তো নিতেই হবে মহারাজ। হাতের লেখা দেখে তো চেনাই গেল না। আর তারপর যদি ডাকাত না ধরা পড়ে? আশা রাখুন মহারাজ, এখন এসব ভাববেন না। এত সকাল সকাল ডাকলে কেন দাদু? কোনো কাজ আছে নাকি? কি গো দাদু? এই তাড়াতাড়ি বলো, মেলা রান্না বাকি আছে। হ্যাঁ, কাল বাদে পরশুদিন রাত্রে রাজবাড়ির বাইরে আমাদের সবাইকে ডাকাত সেজে বুদ্ধির জোরে ডাকাতের মোকাবিলা করতে হবে। আমাকেও যেতে হবে নাকি? গিন্নি, তোমার গলাতে হারে রেড়ে শুনলে আসল ডাকাতি অজ্ঞান হয়ে যাবে। দিদা হবে সর্দারনি। তাহলে সবাই প্রস্তুত তো? হ্যাঁ। বাবা গো,
একটু বড় বড় দুখানা গোপ, দুখানা পাগড়ি। শনিবার ডাকাত সাজবো না, সেই জন্যই তো ওগুলো নিয়ে এলাম। তোমার আর ঘটার না? হ্যাঁ, তোমায় ডাকাত সাজলে ভালো লাগবে। সেইটা ওই দিন তুমিই তো বলবে গিন্নি। তোর তুমিও না। খুব চিন্তা হচ্ছে রানী। আর তো একটা দিন বাকি। গোপাল আছে মহারাজ, কিচ্ছু ভাববেন না। বলছো? গোপাল আছে যখন, তখন দেখবেন সব সব ঠিক হয়ে যাবে। গিন্নি তুমি সামলে দেখো, পড়ে যেও না। আমি তো ভাবছি কখন হুঙ্কার দেবো। হ্যাঁ, থামো থামো থামো, আমার পিলে চমকে যাবে। সবাই চুপ, দূরে দুখানা ছায়া দেখা যাচ্ছে। মাত্র দুখানা? ওর চিৎকার। হ্যাঁ, চুপ, এখন না, আগে দেখি, কাছে আসো। নে নে, চপাঝপ তোল, চপাঝপ তোল। ওরে বেটা, মন্ত্রী আর ঘটা ডাকাত সেজেছে। দাদু, লাফাবো মন্ত্রীর গায়ে? গিন্নি হুঙ্কার দাও। ন্যাপলা, মন্ত্রীর মাথায় লাফা। আমি ঘরটাকে দেখছি। আমি মোহর। ওরে বাবা, তো মেয়ে ডাকাতের গলা বলে মনে হলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, কে পড়লো মাথায়? কোন ডাকাত? ওরে বাবা রে, আমার মাথায়ও কেট দিল কাঠটা। ওরে বাবা রে, ছাড় ছাড় ছাড়। ওরে বাবা ছাড় ছাড়। ওরে বাবা রে, এতে সত্যি সত্যি ডাকাতের দল। হ্যাঁ, আমি পালালাম। আমি কিছু করিনি। দেখি কে তোমরা? আবার বাচ্চাদের মতো খাটো ডাকাত আছে। গিন্নিকে দিয়ে চিঠি লেখালাম, তাহলে আসল ডাকাতদের খবর দিল কে? ওরে বাবা বাঁচাও বাঁচাও। দরজা খুলুন মহারাজ, বাঁচান, দরজা খুলুন মহারাজ। কি মন্ত্রী, তুমি এখন এমন বেশে নকল গোফে? বাঁচান মহারাজ, বাঁচান, আমার ডাকাতের দল তাড়া করেছে মহারাজ। তুমিও তো ডাকাতের মতোই সেজেছো দেখছি। মাফ করবেন মহারাজ, মাফ করবেন। আমি স্ত্রীকে দিয়ে চিঠি লিখিয়ে ডাকাত সেজে আপনার মোহর নিতে এসেছিলাম মহারাজ। ছি মন্ত্রী, ছি। এসে দেখি সত্যিকারের ডাকাতের দল। তোমরা কারা? তোমাদের হাতেও তো মোহর রয়েছে দেখছি। আর প্রাসাদে ঢুকে ডাকাতি করো না। মহারাজ, এই নিন আপনার সব মোহরের বস্তা। গোপালের গলা মনে হলো। হ্যাঁ মহারাজ, আমি গোপাল, আর এরা হলো আমার সাঙ্গ পাঙ্গরা, অর্থাৎ আমার স্ত্রী আর নাতি নাতনিরা। গোপাল, তুমি? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি। আপনি ডাকাত সেজে এসেছিলেন, তাই আমিও ডাকাত সেজে আপনার ডাকাতি রুখলাম। ও, কাঁটা দিয়ে কাঁটা তোলা আর কি। এই মন্ত্রী, তুমি সারা কৃষ্ণনগর নাক খত দেবে। আর বলবেন আমি নকল ডাকাত, আমি ধরা পড়ে গেছি, আমাকে কেউ ভয় পেও না। আমি নকল ডাকাত, আমি ধরা পড়ে গেছি, আমাকে কেউ ভয় পেও না। আমি নকল ডাকাত, আমি ধরা পড়ে গেছি গো, আমাকে কেউ। আজ নিয়ে 3 মাস হতে চললো, পোকার সমস্যা তো মিটছেই না। সমস্যা আর মিটবে কি করে মহারাজ? বিজ্ঞানীর তো কীটনাশক তৈরিতে কোনো হেলদোলই নেই। সব থেকে বড় কথা হলো, আমাদের কিন্তু এখনো নবাবকে খাজনা দেওয়া হয়নি, তাই তো? হ্যাঁ মহারাজ, ওদিকে উজির কি মন্ত্রণা দিচ্ছে তাকে জানে। চিন্তা নেই, আমি দেব মন্ত্রণা, তারপর নবাব বাহাদুর দেবেন তোমাদেরকে যন্ত্রণা। আমিও তাই ভাবছি, কবে যে কি সমন পাঠান কে জানে। এটাও সত্যি, যে হারে পোকার আক্রমণ হয়েছে তাতে ফসল ফলিয়ে খাজনা দেওয়া অসম্ভব। চাষিদের ভয়ানক দুরবস্থা। পোকা তাড়াতে কি করা যায় সেই উপায় একটা ভাবুন। এই সমস্ত বাজে কথা এবার বন্ধ করে সত্যি কিছু একটা করতে হবে আমাদের, সবার মনের জোরে।
খাজনার কি অবস্থা উজির? সে আর কি বলবো জাহাপানা, ভেবেই পাচ্ছি না কি যে দি জবাব। কি ব্যাপার, এমন কেন হলো? আগে কৃষ্ণচন্দ্রর 3 মাসের খাজনা বাকি পড়েছিল। তাহলে এবারে কি দিয়েছে খাজনা? না না, এখনো দেয়নি। তাহলে উজির করবো নাকি শায়েস্তা? হ্যাঁ জাহাপানা, হ্যাঁ, খুব করে কৃষ্ণচন্দ্রকে হেনস্থা করুন, এমন করব রাজার হাল যাতে কৃষ্ণনগর করে টালমাটাল। মহারাজ, প্রাসাদের বাইরে বেশ কিছু চাষি এসে কান্নাকাটি করছে। সে কি? আরে ওদেরকে আমার কাছে পাঠাও। আমাদের বাঁচান মহারাজ, আমরা তো ধনে প্রাণে নিঃস্ব হয়ে যাচ্ছি। ক্ষেতের জমিটার দিকে তাকানো যাচ্ছে না মহারাজ। পোকায় সব তছনছ করে দিচ্ছে, কত কি করছি তাও কিচ্ছু হচ্ছে না। আমাদের কিছু আর্থিক সাহায্য করুন মহারাজ, না হলে ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। কাঁদো কাঁদো, কেঁদে কেঁদে ভাসিয়ে দাও। মহারাজকে পদে পদে অপরাধী ব্যর্থ প্রমাণিত করো, আরো কাঁদো। দেখো পুঁটির মা ও বাবা, আমরাও প্রাণপণ চেষ্টা করছি তোমাদের পাশে দাঁড়াতে, কিন্তু বুঝতেই তো পারছো 3 মাস ধরে খাজনা না পাওয়ায় রাজকোষ শূন্য প্রায়। গোপাল, এবারে কিছু একটা করো তুমি। মহারাজ, গোপাল দাদা, আপনাদের প্রণাম। করাচ্ছি প্রণাম, শুধুই হবে বদনাম। দিন 2 দিন মহারাজ, ভেবে দেখি তবে কি করা যায় আজ। কচু করবে গোপাল, পূর্বে মহারাজের কপাল। বলো মহারাজের জয়, গোপাল দাদার জয়। আমরা আছি, তাই পেও না মোটে ভয়। মহারাজের উপর ভরসা রেখো, উল্টো পাল্টা কথায় কান দিও না কো। মন্ত্রণায় দিচ্ছি নবাবের কান গরম করে, তারপর মজা পাবে হাড়ে হাড়ে। শোনো সবাই, ঠিক 2 দিন বাদে কৃষ্ণনগর রাজ্যের বড় মাঠে একদম কাক ভরে সবাই হাজির হও। কেন কেন কেন, ওই সময় কি হবে গোপাল? আগে মহারাজ, ওই সময় আমি পোকার আক্রমণ থেকে সকল জমিকে বাঁচানোর উপায় বাতলে দেব। উপায় কেন গোপাল? তুমি বুঝি কীটনাশক তৈরি করতে পারবে না? যদি 2 দিনের ভিতরে কোনো ওষুধ তৈরি করতে পারি তাহলে তো খুবই ভালো হবে মন্ত্রীমশাই, আর না হলে একটা কার্যকরী উপায় তো বার করবই, আপনি বেশি ভাববেন না। আগে নবাব, নবাব, একটু 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 চেখে দেখুন দেখি। হ্যাঁ, কচি পাঁঠার কাবাব। লাজবাব লাজবাব, খেয়ে দিয়ে একদম গভীর ঘুম। জাহাপানা, আপনি খেয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ুন। আর ঠিক 2 দিন পরেই কৃষ্ণনগরে যাব। তখন তারা টের পাবে খাজনা ঠিক সময়ে না পেলে নবাব কেমন কঠোর হয়ে ওঠে। তাহলে কালকে আমাদের পরিকল্পনা সাজিয়ে নিও। নিশ্চয়ই জাহাপানা, আপনি চিন্তাই করবেন না। কি গো, এই চিঠিটা কি আমার জন্যে? এই চিঠিটা নবাবের জন্য গিন্নি। তুমি কি জানো কি আছে এই চিঠিতে? না, বলো। এখানে লেখা আছে কৃষকদের দুরবস্থার কথা, ভাবলেই বুকে ব্যথা হয়। এছাড়াও আছে লেখা আমাদের মহারাজ কতটা ব্যর্থ। সত্যি, কৃষকদের চরম কষ্ট কিছুতেই দূর করতে পারছেন না, কিছুতেই না। এছাড়াও আছে গোপালের কথা, ওই এক ভাঁড় খুব খুব অসভ্য। সেই জন্যই তো নবাবকে বলেছি মহারাজকে সরিয়ে আমার মাথায় রাজমুকুটটা যেন পরিয়ে দেয়। আহা, আমি তো চেষ্টা করেও কিছু পারলাম না। দেখো গোপাল, সবই কপাল, চালাও চেষ্টা, তারপর দেখা যাক কি হয় শেষটা। এতগুলো চাষিদের যখন দিয়েছি আশ্বাস, কিছুতেই ওদের বিশ্বাস ভাঙতে পারবো না। যতই দীর্ঘ নিঃশ্বাস পড়ুক, আমি তোমার পাশেই আছি গোপাল। আমাকেও তুমি পাশে পাবে, দিনে রাতে মাঠে ঘাটে। তোমরা আছো যখন, তখন আর চিন্তা নেই। বেশ, আজ তাহলে আসি। মুখে রেখে হাসি।
উঠুন উঠুন জাহাপানা উঠুন, চোখ মেলে দেখুন কি এনেছি। খাজনা নাকি? না না না, রাজা কৃষ্ণচন্দ্রের কুটিল মন্ত্রীর চিঠি। নবাব বাহাদুর, আমাদের কাছে না কৃষ্ণনগরে যাওয়ার একেবারে মোক্ষম সুযোগ এসে গেছে। একটু গুছিয়ে বলো তো উজির, কি লেখা আছে ওই চিঠিতে? জাহাপানা, গোটা কৃষ্ণনগরের ক্ষেতের জমি পোকায় ছেয়ে গেছে, যার ফলে ফসলের খুব ক্ষতি হচ্ছে। কৃষকরা বহুবার মহারাজের দ্বারস্থ হয়েও কোনো ফল পায়নি। আর কৃষকদের দুঃখ না ঘোচাতে পারার দায় ক্ষমতাচ্যুত করব, তাই তো? জাহাপানা, একদম একদম ঠিক। শুনলাম মহারাজ নিজে না পেরে গোপালকে নাকি কৃষকদের দুর্দশা কাটানোর উপায় বার করতে বলেছেন। কিন্তু উজির, গোপালের তো অনেক বুদ্ধি, যদিও সত্যি সত্যি পোকা মারার কোনো উপায় বের করে ফেলে। আর ঠিক একদিন বাদে গোপাল ভোরবেলায় সব কৃষকদের ডেকেছে। চলুন নবাব বাহাদুর, ওই দিন গিয়ে না কৃষ্ণচন্দ্রকে গদি থেকে সরিয়ে দিই। তাহলে কি বলছো, গোপাল পারবে না? একটা ভাঁড় কেবল ভাঁড়াময় করতে পারে জাহাপানা। ওরে বাবা রে, শিগগিরই বড় বাইরে যেতে হবে। হয়ে গেল হয়ে গেল। মরো মরো মরো, খেয়ে মরো, খেয়ে মরো। হ্যাঁ, এ কি, প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছি বলে গিন্নি মরতে বলছে? খাও না, আরো খাও, খেয়ে মরো। খেলে তো ত্যাগ করতে যেতেই হবে। অবশ্য আমি বেশি খাই বলে একটু বেশিই যাই। কাদা খাওয়া বার করছি, তে তো খাইয়েই মারবো। হ্যাঁ গিন্নি, দোহাই তোমার, কম খাবো, আমায় তুমি মেরো না। কি বললে তুমি? বলছি প্রকৃতি আমায় ডাক পাঠিয়েছে, আমি তো আর পারছি না সইতে তার চাপ। ওরে বাপ রে বাপ, বলি বালাই ষাট, তোমায় মারতে যাবো কেন? তাহলে হাতে ঝাঁটা আর নিম পাতা কেন? কাকেই বা বলছিলে খেয়ে মরতে? গত কয়েকদিন ধরে রান্নাঘরের পেছনে সবজি বাগানের সবজিগুলোকে পোকায় নষ্ট করে দিচ্ছিল, তাই কি গিন্নি? গরম জলে নিম পাতা সেদ্ধ করে পোকা মারার ওষুধ তৈরি করে বাগানে দিয়ে এলাম গো। আর ঝাঁটা হাতে কেন দেখছো? ওই নষ্ট হওয়া সবজিগুলোকে পরিষ্কার করে এলাম, তাই। ও, তাহলে আমায় না পোকাগুলোকে মরতে বলছিলে? এবারে বুঝেছি। গিন্নি, তোমার ওষুধটা কি ক্ষেতের পোকা মারতে পারবে? একবার ছড়িয়ে দেখো না, কাজ হলেও হতে পারে। বেশ, আমি এক্ষুনি পুটির বাবার সাথে কথা বলছি, কিন্তু তোমার ওষুধটা দাও গিন্নি। হ্যাঁ দি। হাতে মাত্র আর একটা দিন, আজকে গোপালও আসেনি। দেখা যাক গোপাল কি করে। যদি এই কদিনের ভেতরে ক্ষেতগুলোকে কীটমুক্ত না করা যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। উফ, কি যে করি কিছুই যে ভেবে পাচ্ছি না। যাক, এবারে আমি কেটে পড়ি। কি ব্যাপার গোপাল দাদা? এই নাও পোকা মারার এক রকমের নতুন ওষুধ। কি বলছো? কোথায় পেলে গোপাল দাদা? গিন্নির বানানো। শোনো, 3 বার করে খেতে দেবে, বুঝলে? তুমি যে কি উপকার করলে কি বলবো। এখন এসব কথা থাক, তুমি তরশুদিন এসে জানিও ওষুধটা কাজে দিল কিনা। সে আর বলতে গোপাল দাদা। কাজটা চুপিসারে করো, হ্যাঁ? দেখো ওষুধের ব্যাপারে এখন যেন কেউ জানতে না পারে। বেশ, আমি তাহলে আসছি। দেখো মা, আমি যাতে মহারাজ আর কৃষ্ণনগর উভয়কেই বাঁচাতে পারি। বুঝলে গিন্নি, আর একদিন বাদেই হব আমি কৃষ্ণনগরের নতুন মহারাজা। তখন আমার আলাদাই সাজ, ভেবেই আনন্দ হচ্ছে আজ। আহা, নবাবকে সব জানিয়ে দিয়ে পা নাচাচ্ছি পালঙ্কে শুয়ে। আহা, কি সুখ, কি সুখ। বুঝলে উজির? আগে নবাব বাহাদুর, কৃষ্ণনগর স্বপ্নেই শুধু কৃষ্ণনগর দেখছি। আগে জাহাপানা, শয়তান মন্ত্রীটা না থাকলে সব কিছুই হতো না। ওকেই গোলাম রাজা করে মনের বাসনা মেটাবো। একদম সঠিক সিদ্ধান্ত জাহাপানা। গোপাল, প্রস্তুত তো? দেখো গোপাল, মহারাজের আবার মানহানি করো না।
মন্ত্রীমশাই এত বাজে না পোকে কি হয় না হয় নিজের চোখে দেখতে থাকুন না। এত ভোরে উঠিয়ে তারপর হতাশ করে দিও না যেন কৃষকদের রাগিয়ে। গোপাল এখন সর্বজ্ঞানী, কি ঘটবে কি জানি। সবাইকে বলছি, একটু একটু থামো থামো তোমরা। খালি বক বক লম্বা চওড়া। মহারাজ, আমি কৃষকদের সামলাতে পারবো। তাহলে এই সমস্যার সমাধান আছে? আলবাত আছে। আমার রাজ্যের প্রিয় কৃষকবৃন্দ, খুব শিগগিরই গোপাল তোমাদের বিগত 3 মাস ধরে হওয়া সমস্যার সমাধান বলতে চলেছে। সমাধান না ছাই। কৃষক বন্ধুরা, আমায় খালি একটু সময় দাও। তারপরে সব সমস্যার সমাধান শুনে নাও। পৌঁছে গেছি তো কৃষ্ণনগরে। আগে হ্যাঁ, আর 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 মিনিট 2 পরেই তো রাজ্যের বড় মাঠ। বেশ বেশ, আসলে আর তর সইছে না। সবই বুঝছি জাহাপানা। ও গোপাল দাদা, আর কতক্ষণ? ভোরের বেলায় ঘুম ছাড়াও অন্য কিছুও তো পায় নাকি? মনে হচ্ছে ওদের বড় কাজ করতে যাওয়ার সময় হয়ে আসছে। এই তো, আর ঠিক 2 মিনিট দাও। আর সময় নেই, উপায় বলো গোপাল দাদা। গোপাল, উপায় বলো। মহারাজ, পুটির বাবার জন্য অপেক্ষা করছি। কি? পুটির বাবা? সে এসে কি করবে? মহারাজ, ও এলেই সব মুশকিল আসান হবে। গোপাল, আর কতক্ষণ ধৈর্য ধরবে এরা? আমরা আর দাঁড়াতে পারবো না। ওই গোপাল দাদা কিছুই বলতে পারবে না। হ্যাঁ, পুটির বাবা যে কোথায় কে জানে। উজির, শোরগোল শুনতে পাচ্ছ? নবাব বাহাদুর, আপনি সামনে গেলেই শুরু হবে বিশাল গন্ডগোল। এ কি নবাব, আপনি? নবাব, চারিদিকের কি অবস্থা? হ্যাঁ, খুব শিগগিরই নিচ্ছি ব্যবস্থা। হে কৃষকেরা, তোমাদের কি সমস্যা হয়েছে বলো শুনি। ক্ষেতের জমি পোকায় ছারখার। নবাব, এদের দুর্দশার শেষ নেই আর। বিগত 3 মাস ধরে ভুগছি নবাব বাহাদুর। আর পারছি না নবাব বাহাদুর, আর পারছি না। আপনি আমাদের বাঁচান। বাঁচান নবাব, বাঁচান, বাঁচান আমাদের। গেল গেল, সব গেল। কি করি কি করি? আমি তোমাদের পাশে আছি হে কৃষকগণ। জাহাপানা, যে রাজা খাজনা দিতে পারে না, যে প্রজাদের রক্ষা করতে পারে না, তাকে রাজা হিসেবে রাখা উচিত নয়। ঠিক ঠিক, কৃষ্ণচন্দ্র তোমাকে একজন ব্যর্থ রাজা হিসেবে আমি রাজপদ থেকে সরিয়ে দিচ্ছি। আপনি আপনি এরকম করবেন না নবাব। মহারাজ, গোপাল দাদা, কাজ হয়েছে। ওষুধে সব পোকা মরেছে। ওই দেখুন মহারাজ, আমার ওষুধে কাজ হয়েছে। এই সেরেছে। শুনলেন নবাব, গোপাল পেরেছে। এইবার ক্ষেতের সব জমি বেঁচে যাবে। কিন্তু এই যে কৃষক, শোনো, তোমার কথা যে সত্যি তা বুঝবো কি করে? একই নবাব, লোকটা তো উল্টো দিকে দৌড় দিচ্ছে। কি? আমার কথার কোনো গুরুত্বই নেই? প্রকৃতি আমায় ডাক দিয়েছে, আর পারছি না দাঁড়াতে। তবে নবাব, আমার ওষুধটাই কাজ দিয়েছে কিন্তু। নবাব, আপনাকে গুরুত্ব দেয়নি তা নয়, ও প্রাতকৃত্য করতে গেছে। ছি ছি ছি, কৃষ্ণচন্দ্রের প্রজারা নবাবের ডাককে উপেক্ষা করে এই অপরাধে কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। এরকম করবেন না নবাব। শেষ ইচ্ছা কি? নবাব, এই কাজটাকে উপেক্ষা করা কারুর সাধ্য নেই। বলতে কি চাইছো? আমায় 2 দিন সময় দিন, আর আপনি মুর্শিদাবাদে ঠিক 2 দিন বাদে কাক ভরে একটা দীর্ঘ ভাষণ দেওয়ার জন্য সমাবেশ ডাকুন। যদি দেখি ওই সমাবেশে কেউ প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে আপনার ভাষণ শুনছে, তাহলে নবাব বাহাদুর, আপনি সানন্দে গোপালের গর্দান নেবেন। সব কিছুর জন্য গোপাল দায়ী। সব শর্ত মেনে নিলাম। 2 দিন পর দেখা হচ্ছে।
গোপাল, আমার প্রাণটা থাকবে তো? মানে বাজি তো ধরলাম। আমি আছি মহারাজ, ভয় পাবেন না, সব ঠিক করে দেব। আমি কালকেই মুর্শিদাবাদ যাব, খবরটা গোপন রাখবেন। নবাব আজ মহাভোজ করালো যে, কেন কে জানে? এর থেকে ওই তনখা বাড়ালে কাজ দিত। কাল আবার ভোরে সমাবেশ। এই সুযোগে কাজটা সারি, ওদের কান ভাঙাই। চল একটু গড়িয়ে নি। হ্যাঁ চলো। এই যে ভাইরা, তনখা বাড়াতে চাও? হ্যাঁ, কিন্তু আপনি কে? যদি তনখা বাড়াতে চাও, নবাবকে তোষামত করতে থাকো। এই নাও, এটা গিয়ে নবাবকে খাইয়ে দাও। এটা খেলে নবাবের শরীর ভালো থাকবে, আর তোমাদের উপরে খুশি হয়ে নবাব তনখা বাড়িয়ে দেবেন, বুঝলে? যাও যাও, আর হ্যাঁ, জলে গুলে খাওয়াবে, কেমন? এক্ষুনি খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, যাও। নবাব বাহাদুর, আসতে পারি? কি ব্যাপার, এখানে এসেছিস যে? নবাব বাহাদুর, এটা শরবত, এই শরবতটা খেয়ে নিন। আপনার অনেক পরিশ্রম গেছে, এটা খেলে ঘুম ভালো হবে। বাবা বাবা, তোরা আজ বড় খেয়াল রাখছিস যে। ভুল করেছি নবাব বাহাদুর, অনেক আগেই খেয়াল রাখা উচিত ছিল। আপনি আমাদের দাতা, আপনার শরীর দেখে রাখা তো আমাদের কর্তব্য। ঘুম ভালো হবে যখন, দে খেয়ে নি, কাল আবার সমাবেশ। আসছি নবাব বাহাদুর। হ্যাঁ আয়, তোদের তনখাটা দেখছি বাড়িয়ে দিতে হবে। কি আনন্দ! গোপাল, কি ব্যাপার? আমি বাঁচবো তো? মহারাজ নিশ্চিন্তে থাকুন, আমি আছি তো। নবাব কি আজ পাবে শিক্ষা? শিক্ষা মানে চরম শিক্ষা পাবেন। নবাব বাহাদুর কোথায়? সমাবেশে তো সবাই উপস্থিত। সবাইকে অনুরোধ করছি, শান্ত হয়ে বসুন। নবাব বাহাদুর শিগগিরই এসে পড়বেন, বসুন বসুন। নবাবের দম্ভ আজ চূর্ণ হবে। উফ বাবা, এই নিয়ে ছবার হয়ে গেল। নবাব বাহাদুর, পেটের অবস্থা কি খুব খারাপ? সবাই যে এসে গেছে ওদিকে। আর সমাবেশ, বাবা, উড়ি বাবা, ও যাই 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 যাই। নবাব বাহাদুর, আপনি আপনি একবার হলেও আসুন, আমি ওদিকটা সামলাচ্ছি। নবাব বাহাদুর এখনো আসছেন না, তার মানে হাল খুবই খারাপ। কি ব্যাপার কে জানে? উফ, কখন যে মহারাজের গর্দানটা যাবে। কই কই নবাব কই? জবাব চাই, সময় নেই, সময় নেই। এই পরিস্থিতি তো গরম হচ্ছে, পালাবো কি? না, আর একটু দাঁড়িয়ে যাই। আমার প্রিয় বঙ্গবাসী, দেরি হওয়ার জন্যে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই সমাবেশে আমি আপনাদেরকে গর্বের সাথে জানাচ্ছি, আজ থেকে কৃষ্ণনগর রাজ্যটি। কি হলো? আর কি হলো নবাব? পেটে মোচড় দিচ্ছে উজির, এই প্রকৃতির ডাক। আমি চললাম। নবাব বাহাদুর ছুটবেন না, ছুটবেন না, ডাকে পরে সাড়া দেবেন। আগে 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 সমাবেশ, আগে 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 কৃষ্ণনগর রাজ্য, আগে প্রকৃতির ডাক। আর 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 কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। এই নবাব, বলেছিলাম না, এই ডাককে উপেক্ষা কেউ করতে পারে না। গোপাল, তুমি করেছোটা কি? মহারাজ, জোলাপ মিশিয়ে দিয়েছি কৌশল করে, আর তারপরেই নবাব চরম সত্যটা উপলব্ধি করেছেন। প্রকৃতির ডাক এলে সব কিছু ফেলে কল ঘরে ছুটতে হয়, এই নিয়ে নেই কোনো সংশয়। এইভাবেই গোপাল, চিরটা কাল আমাদের পাশে থেকো। যত্নে আদরে কৃষ্ণনগর রাজ্যটাকে বাঁচিয়ে রেখো। আর রয়েছে সভা কবি, মহারাজ পণ্ডিত, অমাত্য বিজ্ঞানী,
ভরায় সভার ছবি। এইভাবে হলো অবসান। আমার গ্রন্থ শেষ। সবাই মিলে হাতে হাত রেখে রয়েছি মোরা বেশ। বাহ 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 সভাকবি, তোমারই কাব্যে তো সবই আছে, কিন্তু কোনো জায়গায় তো মন্ত্রীকে দেখলাম না। মন্ত্রী মশাই তো হেরো, তাই লেগেছে গেরো। কি মন্ত্রীমশাই, সভাকবি তো আপনাকে হেরো বলল? মন্ত্রী, ছি 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 ছি, কি অবস্থা তোমার! তোমাকে দেখে আমার তো খুব কষ্ট হচ্ছে। সত্যি মন্ত্রীমশাই, খুব কষ্ট হচ্ছে। আমার বাবা বলতেন যে তোর দুঃখ দেখে কুকুর ছাগলও কাঁদবে। মহারাজ দেখুন দেখি কি কাণ্ডটাই না ঘটালো আমাদের মন্ত্রীমশাই। কি মন্ত্রীমশাই, এখানে কে বা কুকুর আর কেই বা ছাগল? আপনার দুঃখ দেখে তো মহারাজ আর আমি এই দুজনেই কষ্ট পেলাম। তাহলে কে বা কুকুর, কেই বা ছাগল? বলার দোষে মন্ত্রী মশাই নিজেই হলেন পাগল। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমার মাথা ঠিক নেই। আমি আপনাকে ওই ধরনের কথা বলতে চাইনি মহারাজ। সেটা মহারাজ জানেন এবং বিশ্বাস করেন যে আপনি এই কথাটা গোপালকে বলেছেন। গোপাল তো স্বীকার করছে যে গোপাল আপনার কাছে চতুষ্পদ জন্তু বিশেষ। গোপাল আজ একদম বিধ্বংসী মেজাজে রয়েছে। মন্ত্রী, তোমার কি হলো বলো তো? কিছুদিন থেকে দেখছি যে তুমি কিরকম নড়বড়ে হয়ে যাচ্ছ। গোপাল তোমার থেকে চৌখস হয়ে যাচ্ছে কি করে? শ্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। সময় আমারও আসবে, তখন দেখবো কি নড়বড়ে আর কে চৌখস। গোপালের খুব দেমাক হয়েছে, ওর দেমাককে ভাঙতে হবে। কিছু একটা মতলব বার করুন মন্ত্রী মশাই। এইভাবে গোপালের কাছে হেরে যাওয়া একেবারে মেনে নিতে পারছি না। না 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 না, আপনি হলেন মন্ত্রী, রাজার পরেই এই রাজ্যের দ্বিতীয় জন হলেন আপনি। সেই আপনাকে এইভাবে ছোট করছে, হ্যাঁ, এটা মানা যায় না, একদম মানা যায় না। কি করে মানা যাবে বলুন তো? কোথায় গোপাল আর কোথায় আপনি? পণ্ডিত, তুমি কিন্তু দুমুখো সাপ। তুমি আমার কাছে আমার মতো, গোপালের কাছে গোপালের মতো। তোমাকে একটা মুখে কথা বলতে হবে, বুঝেছো? এমা, আমি তো শুধু বললাম গোপাল একদম বিধ্বংসী মেজাজে আছে। এটা কি প্রশংসা হলো? যাই হোক, গোপালকে নিয়ে কোনো রকম আদিক্ষেতা যেন না দেখি, কেমন? কি বলছেন মন্ত্রী মশাই? আপনি থাকতে আমি গোপালকে নিয়ে আদিক্ষেতা করব? কি যে বলেন না, আমি ভেবেই পাই না। এবার কিন্তু ওই কিছু একটা করে আপনি এই গোপালের জয় জয়কারকে খণ্ডন করুন। হ্যাঁ, আমরাও বাঁচি। করব করব, এমন কিছু ঘটাবো না গোপাল কেঁদে কুল পাবে না। ওকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে ছাড়বো। তোমরা শুধু দেখে যাও। মুখটাকে ওই রকম করে রেখেছো কেন? রাজসভায় কি কিছু ঘটেছে নাকি? গোপাল আমার ঘুম কেড়ে নিয়েছে। গোপাল আমায় মোটেও শান্তি দিচ্ছে না। তুমি যখন গোপালের সঙ্গে বুদ্ধির যুদ্ধে হেরে যাও বারবার, তবে কেন লড়তে যাও যেটা তোমার নেই? কি বললে? আবার বলো। আবার শুনবে? তবে শোনো, পরিষ্কার করে বলছি, তোমার বুদ্ধির ওপর আমার কোনো আস্থা নেই। আরে তুমি আমাকে কি বললে মনে করে দেখো। আমি কৃষ্ণনগরের মন্ত্রী, মহারাজের পরেই আমি। এটা তো আর এমনি এমনি হয়নি। আমি মন্ত্রী হওয়ার যোগ্য বলেই না মহারাজ আমাকে মন্ত্রী করেছেন। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন করবে সেটাও তুমি জানি। আমি কি প্রশ্ন করব সেটা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি। আমি তোমাকে একেবারে পড়ে মুখস্থ করে ফেলেছি। একদম দাড়ি কমা সব নিয়ে বলবো। বলি হ্যাঁ, বলো 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 দেখি। তুমি এটাই আমার কাছে জানতে চাইছো? আমি তো তোমার স্ত্রী, তাহলে গোপালকে এত প্রশ্রয় দিচ্ছি কেন? কি এটাই জিজ্ঞেস করতে চাইছিলে তো? আরে বাস, এ তো সত্যি ঠিক কথাই ভেবেছে। তার মানে সত্যি আমাকে একদম মুখস্থ করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, গোপালের বউ কি গোপালকে এইরকম ভাবে মুখস্থ করেছে? কি জানি। ভাবছো গোপালকে গোপালের বউ এইভাবে মুখস্থ করেছে কিনা? উত্তর হলো না, গোপালকে বোঝা অত সহজ নয়। বুঝলে কি, আজ রাজসভায় একটা
ঘটনা ঘটেছে। কি রকম ঘটনা শুনি শুনি হ্যাঁ? ওই সভাকবি একটা কাব্যগ্রন্থ লিখেছে, সেখানে আমাদের সবার নাম পরিচয় আছে, কিন্তু ওই মন্ত্রীমশাইয়ের নাম পর্যন্ত উল্লেখ করেননি। এটা তো খুব ভালো কথা নয় হ্যাঁ? এটা একদমই ভালো কথা নয়, এটাকে পক্ষপাত বলে। তখন আমি এটা নিয়ে কিছু বলিনি, সবার সামনে এভাবে বলা যায় না। আমি আজ বলবো, রাজসভা শেষ হলে সভাকবিকে যখন একা পাবো, নাও জামবাটিটা নাও, মুড়ি নারকল দিয়ে মুড়িটা খুব ভালো মেখেছিল, বুঝলে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা বলো না? আহা, মন্ত্রী মশাই তো সুযোগ পেলেই তোমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করেন। ওই তুমি তো কখনো ওনার ক্ষতি চাও না? আরে না না, আমি কারো ক্ষতি চাই না, কিন্তু আমার দেশ, আমার মহারাজকে যে বা যারা ক্ষতি করতে চাইবে তার ক্ষতি কিন্তু আমি চাইবো। একটা কিছু করতে হবে, একটা কিছু করতেই হবে। যাই যাই বটা ঘটার কাছে যাই। এবে গিন্নি, আমি একটু আসছি। এখন আবার কোথায় যাচ্ছো? ঘটা বটার কাছে তো। আরে এটাও কি আমাকে পড়ে ফেললে? ওই যে বললাম তোমাকে আমি পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি। তুমি কখন হাঁচবে, তুমি কখন কাঁদবে, সব সব মুখস্থ। যাও বটা ঘটার কাছে যাও, গোপালকে কিভাবে অপদস্থ করবে তার পরিকল্পনা করে এসো। বাবা, এই গিন্নির চোখের সামনে থেকে এখন ভাগি। গোপালকে বেশ ভালো করে নাকানি চোবানি খাইয়ে তবে আমি শান্তি পাবো। আমি 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 চললাম। যাও যাও, তোমার দৌড় আমার জানা আছে। আরে আরে, গোপালের সাথে লড়তে গেলে বুকের পাটা লাগে। হাতে কোনো কাজ নেই গো রতন, খুব চিন্তায় আছি। তোমার আবার চিন্তা কি? তোমরা দুজনে তো বেশ ভালোই আছো, মন্ত্রী মশাইয়ের খাস লোক তোমরা, তোমাদের আবার কিসের চিন্তা? সেই মন্ত্রীমশাই কতদিন তো এখানে আসেননি। বটা তো ওই ভিন গ্রামে গেছে, ভাবছি ওখানেই চলে যাব। বটা ঘটা আছিস নাকি? ওই দেখো, নাম করতে করতে মন্ত্রী মশাই এসে গেছেন। নাও, কাজ এসে গেছে তোমাদের। আসুন মন্ত্রীমশাই আসুন, বটা নেই ঘটা আছে। যা, বটা নেই, তাহলে কি হবে? কি করতে হবে সেটা তো বলুন। আর তো পারছি না, গোপাল তো আমাকে হারে মাসে জ্বালাচ্ছে। কিছু একটা উপায় কর। কি করতে হবে শুধু বলুন। আরে এমন কিছু যাতে দেখে মজাও লাগে আর মনটাও বেশ ফুরফুরে হয়। কিন্তু বটা তো নেই, তুই একা কি করতে পারবি? আরে একা কোথায়, আমি তো আছি নাকি? হ্যাঁ, আমার দিকে একটু নজর দিন। বটা নেই, আমি উতরে দেবো। কি করবে রতন ভাই, একটা কিছু বলো। সে ভেবে নিয়েছি, শোনো। বুঝলে? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তার মানে আমি আমি নিশ্চিন্ত হলাম। হ্যাঁ মন্ত্রীমশাই, কিছু প্রাপ্তিযোগ হবে তো? নাকি সবটাই আঁকে? না 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 না, তোদের তো অর্থ প্রাপ্তি হবেই, ওটা নিয়ে একদম ভাববি না। কাল শুধু আমাকে আনন্দ দে। মন্ত্রীমশাই, আপনি কিভাবে দেখবেন ওই গোপালের পতন? আমি আমি কোনো কোনো গাছের আড়ালে লুকিয়ে থাকবো। হ্যাঁ, আরে আপনি এক কাজ করুন, যে গাছের কাছে নাটকটা হবে সেই গাছে উঠে আপনি মজা উপভোগ করুন। গাছের উপরে থাকলে আপনাকে গোপাল দাদা দেখতে পাবে না, আর ঘটনাটা ঘটিয়েই আমরা ঝোপের আড়ালে চলে যাব, গোপাল বুঝতেও পারবে না। ও, কাল দিনটা স্মরণীয় হয়ে থাকবে। রতন, গোপাল দাদা আসছে। আসার সঙ্গে সঙ্গে দড়িটা টানতে হবে কিন্তু, যাতে বাজার নিয়ে পড়ে যায়। আজ গোপালের পতনটা দেখব, পড়বে ঠিক আমার নিচে। ওহ,
বাজার তো একেবারে আগুন। কিছুদিন আগেও ছোট থলেতে মোহর নিয়ে বাজারে গেলে থলে ভর্তি বাজার হতো, আর এখন বড় বাজারের থলেতে মোহর নিয়ে যাচ্ছি আর এই মোহরের থলিতে বাজার নিয়ে আসছি। উফ, বাপরে বাপ। এরি, এখানে তো কাদা জল কে ফেলে রেখেছে? ওই যাবার সময় তো চোখে পড়েনি। আবার একটা দড়ি পড়ে আছে, কাঁদার মধ্যে এমন ভাবে রাখা আছে যাতে চোখে না পড়ে। হ্যাঁ, না কিছু একটা পরিকল্পনা তো আছে। দেখি দড়িটা ধরে একটা টান মারি। আসছি, এলে দড়ি ধরে টান মারবো। দুজনে মিলে টানবো আর গোপালকে কাদায় ফেলবো। এবার কাদায় স্নান করবে আমাদের গোপাল। আসছে আসছে, পড়বে পড়বে, এবার সরাত করে পড়বে। আমার যতদূর মনে হয় এই ছেলে মানুষই কাজ মন্ত্রী মশাই ছাড়ার করো না। মন্ত্রী মশাই এখানেই কোথাও আছে। বাবা রে, পাটা গেল রে। বোধহয় কাঠ পিঁপড়ে কামড়ালো রে বাবা। কেলা, মাথার উপরে গাছটা হঠাৎ নড়ে উঠলো। আরে, মন্ত্রী মশাইয়ের পোশাক এক ঝলক দেখতে পেলাম মনে হলো। ও, তার মানে পালের গোদা মন্ত্রী মশাই গাছের ওপরে বসে আমার দিকে নজর রাখছে। হ্যাঁ, গোপাল গোপাল, তাড়াতাড়ি পড়ো না কাদায়, দেখি প্রাণটা জুড়োয়। উফ, এইবার টান মারি দড়ি ধরে, দেখি কে কাদায় পড়ে। এই মারলাম টান। তোরা ঘটা রতন, রতন মাছ বিক্রি ছেড়ে এখন এখানে ঝোপের ধারে কি করছিস বাবা? তোরা তো কাদায় মাখামাখি হয়ে গেলি। আরে ঘটা, পালাও। ঠিক বলেছো, আগে আমি তো বাঁচি। পালাবি আর কোথায়? তোদেরকে তো ধরবই। কতক্ষণ আর উড়বি? হ্যাঁ, লাঠাই তো আমার হাতে। এবার তোদের পালের গোদাটাকে ধরি। এই সেরেছে, এই পালের গোদাকে ধরবে বলছে। পালের গোদা তো একটা আছে নিশ্চয়, সেটাকে যতক্ষণ না দেখছি ততক্ষণ এখান থেকে নড়ছি না। এই রে, গোপাল কি এইখানে বাজার হাতে দাঁড়িয়ে থাকবে? তাহলে তো খুব গোলমাল হবে। পালের গোদাটা কোথায় আছে এবার দেখতে হবে। ঠিক আছে, একটা বুদ্ধি মাথায় এসেছে। এইখানে দাঁড়িয়ে চিৎকার করি। এই ভাই সব, এদিকে একবার এসো তো। এখানে একজন পালের গোদা লুকিয়ে আছে, বুঝলে? গোপাল দাদা, বাজার হাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? পালের গোদাটা কে গো গোপাল দাদা? আছে আছে, একটু দাঁড়াও। এই যে পুরীর বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমার বানর সেনাকে খবর দাও তো, আর আমার এই বাজারটা আমার গিন্নির হাতে দিয়ে এসো, কেমন? তোমার কথা জিজ্ঞেস করলে কি বলবো? বলবে একটা পালের গোদা গোপাল দাদাকে কাদায় স্নান করাবে বলে দুটো বুদ্ধিহীন লোককে নিযুক্ত করেছিল। তারাই এবার নিজেরাই ধরাশায়ী হয়ে পগার পার। গোপাল দাদা এখন পালের গোদাকে ধরবে বলে বসে আছে। বুদ্ধিহীন লোকগুলো কে গো গোপাল দাদা? একটা হলো ঘটা, আর একটা হলো রতন জেলে। আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি বলো? তুমি এক কাজ করো, রাজসভায় গিয়ে সভাসদদের খবর দাও যে গোপাল দাদা এই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে, সবাইকে একটা নাটক দেখার জন্য ডাকছে। আর ফেরার পথে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসো। রসটা একটু বেশি করে আনবে, বুঝলে? আর পুটির বাবা, শোনো শোনো শোনো, এদিকে শোনো। আচ্ছা ঠিক আছে, আনতে বলে দেবো। আমি তবে যাই। ঠিক আছে গোপাল দাদা, এই আমি যাচ্ছি। আমি এখন গাছেই থাকবো, নামবই না। দেখি দেখি তোমরা আমাকে কিভাবে নামাও। না, এই কদম গাছের নিচে একটু বসি। গোপাল দাদা, তুমি পালের গোদাকে পেলে কি করবে? এখনো ভাবিনি, ভাবছি, বুঝলে? তোমরাও ভাবো ভাবো ভাবো, তোমরাও ভাবো। তা কোথায় আছে সেই পালের গোদা? এখানেই আছে। তিনি খুব গণ্যমান্য মানুষ তো, তাই মান হারাবার ভয়ে লুকিয়ে আছেন। আমি তো জানি তিনি কোথায় আছেন। থাকুন আপনি গাছের উপর। কি
ব্যাপার বলো তো? মন্ত্রী আর গোপাল দুজনেই এখনো রাজসভায় এলো না। আচ্ছা, তোমাদের কাছে কি কোনো খবর আছে? সেনাপতি, তুমি কি কিছু জানো? না মহারাজ, আমি তো কিছু জানি না। মহারাজ, ভোলা আপনার সাথে কিছু কথা বলতে চায়। কি খবর ভোলা? এমন হন্তদন্ত হয়ে এলে, কিছু খবর আছে? আছে মানে গোপাল দাদা কোনো এক পালের গোদাকে ধরবে বলে ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে। আপনাদের এক্ষুনি যেতে বললেন। হ্যাঁ, এক্ষুনি আমরা যাব। গোপাল এখন কদম গাছের তলে, গোপাল এখন কদম গাছের তলে। তোর বাবা তখন থেকে সেই একই কথা বলে। এই তো মিলে গেছে, তলের সাথে বলে। পালের গোদাটি কি? সেটা তো গোপাল দাদা বলেনি, শুধু বলেছে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসতে, আর রসটা যেন বেশি করে হয়। এক হাঁড়ি রসগোল্লা? ব্যাপারটা কি হচ্ছে বলো দেখি সভাকবি। কিছুই তো যায় না বোঝা, বৃথাই অর্থ খোঁজা। এখন চলুন কদম তলে গিয়ে শুনি গোপাল আবার কি বলে। পালের গোদাটা কোথায় গোপাল দাদু? এখানেই আছে। ভোলা ময়রা আসুক, তারপর সব বেরিয়ে যাবে। তোদের জিনিসগুলো সব বার করে রাখ। আর ওই কালো কাঠ পিঁপড়েগুলো এই শিশিটার বুদ্ধি আছে। বাহ, বেশ বড় জায়গা করে এনেছিস তো। এবার ওইগুলো গাছের তলায় রাখ, মুখটা খুলে দে। নাটক কি শুরু হয়ে গেল? হ্যাঁ, নাটক শুরু হয়ে গেল। এ তো মহা জ্বালায় পড়লাম। ঘটা আর রতনের চক্করে আমার তো হয়ে গেল। কি গো গোপাল, কি হয়েছে? পালের গোদাটি কে? সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। তুমি কদম তলায় বসে কি করছো? এইবার নাটক শুরু হবে। সপারিষদ মহারাজের জন্য অপেক্ষা করছিলাম। নাটক দেখার আগে মিষ্টি মুখ করুন মহারাজ। ভোলা কই গো, মিষ্টি দাও। মিষ্টান্ন বিতরণের জন্য কদম তলায় মিষ্টি খাও না। এই যে সবাইকে মিষ্টি দিচ্ছি।